স্কিজোফ্রেনিয়া এই নামটি হয়তো এর আগে আপনারা শুনে থাকবেন। অসুস্থ ব্যক্তির এই রোগটি থাকলে তারা প্রায় সময় হ্যালুসিনেট করে। তাদের মনে হয় অনেকেই যেন তাকে হত্যা করার চেষ্টা করছে। এইরকম একটি কেসই পোয়ারোর কাছে এসেছে। কিন্তু সেই ব্যক্তির যদি স্কিজোফ্রেনিয়া না থাকে, অথবা তাকে যদি কেউ সত্যি সত্যি হত্যা করার চেষ্টা করছে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম দ্য কার্নিশ মিস্ট্রি। গল্পটি নেওয়া হয়েছে ডিটেকটিভ পোয়ারোর গল্প সমগ্র থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1923 সালে দ্য স্কেচ পত্রিকায়। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, সুতেষ্ণা আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মসিয়ে পোয়ারো, মিসেস পেনিসিলি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ল্যান্ডলেডি সতর্কতার দৃষ্টি ফেলে ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। তার চোখে যে একটা বিশেষ হুঁশিয়ারি বার্তা ছিল সেটা বুঝতে আমাদের একটু অসুবিধা হলো না। কিন্তু ল্যান্ডলেডির এই সতর্কীকরণ কেন? এর পেছনে সত্যি কি কোনো সতর্কীকরণের প্রয়োজনীয়তা ছিল? কে জানে, হয়তো সময়ই তা বলে দেবে। এর আগে পরও যত মক্কেলি আমি দেখেছি সবাইকেই আমার কেমন যেন অদ্ভুত আর অস্বাভাবিক বলে মনে হয়েছে। কিন্তু আজ এই মুহূর্তে দরজার ঠিক মুখেই যিনি দাঁড়িয়ে আছেন তিনি যেন সবাইকে ছাপিয়ে গেছেন। দরজা দিয়ে ভেতরে ঢুকতেই যেন স্নায়ু দুর্বলতায় তার পা দুটো কাঁপতে থাকে। বয়স তার খুব বেশি নয়, পাতলা রোগাটে চেহারা আর গায়ের রং যেন কেমন ফ্যাকাশে। পরনে সুতির সাধারণ স্কার্ট আর রেশমের কোট, গলায় সোনার হার। পোয়ারো এগিয়ে এলো ভদ্রমহিলাকে অভ্যর্থনা জানানোর জন্য। ম্যাডাম, আপনাকে আমার বিনীত অনুরোধ, চেয়ারে বসুন। একটু থেমে সে আমার দিকে ফিরে বলল, পরিচয় করে দিই, ইনি হলেন ক্যাপ্টেন হেস্টিংস। আমার অনুমান আপনিই তো গোয়েন্দা মসিয়ে পোয়ারো, তাই না? হ্যাঁ ম্যাডাম, আপনার অনুমান যথার্থই। আমি সবসময় আপনার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। এখন বলুন কিভাবে আমি আপনার কাজে লাগতে পারি। ভদ্রমহিলা চেয়ারে তার শরীরটা এলিয়ে দিলেন। কিন্তু আমাদের অতিথি তার মুখে কুলু পেটে রইলেন। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে তার দুহাতের আঙুল আপন মনে কচলাতে থাকলেন। এবার তার মুখটা ধীরে ধীরে লাল হয়ে উঠছে। আমি অনুমান করে নিলাম যে ভেতরে ভেতরে তিনি লজ্জায় আর সংকোচে অনেক চেষ্টা করেও কিছুতে কাটিয়ে উঠতে পারছেন না। ম্যাডাম, চুপ করে থাকবেন না, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। হ্যাঁ, আমি ভেবে দেখেছি। দেখুন, সেটা হলো। বলে যান ম্যাডাম, কথার মাঝে থামবেন না। দয়া করে যা বলতে এসেছে নিঃসংকোচে বলে যান। মিসেস পেনগেলি উৎসাহিত হয়ে এবার বলতে শুরু করলেন। মসিয়ে পোয়ারো, প্রথমেই বলে রাখি, এখন থেকে আমি আপনাকে যা যা বলবো তার একটা অক্ষরও পুলিশ যেন জানতে না পারে। এ আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কেবল আপনার আর আমার জানার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি আপনাকেও ব্যাপারটা জানাতাম না, কিন্তু এই ব্যাপারটাকে কেন্দ্র করে পরিস্থিতি এমনই অসহ্য হয়ে উঠেছে যে আমার পক্ষে এখন আর মুখ বুজে বসে থাকা সম্ভব নয়। তবু জানি না আমার বলাটা ঠিক হবে কিনা। শুনুন ম্যাডাম, পুলিশের সঙ্গে আমার কোনো কারবার নেই। আমি একজন বেসরকারি গোয়েন্দা। পুলিশকে জবাবদিহি করার মতো কোনো বাধ্যবাধকতা আমার নেই, অন্তত আমার তরফ থেকে। আমার তদন্তের কাজ কঠোরভাবে গোপন রাখা হবে, আর প্রাইভেট ডিটেকটিভের এটাই ধর্ম। প্রাইভেটই বটে, আমি ঠিক এমনটিই চাই। এই নিয়ে আমি কোনো কাগজের সঙ্গে কথা বলতে কিংবা হইচই করতে চাই না। এই কারণে যে খবরের কাগজগুলো যেমন নোংরাভাবে এসব ব্যাপার নিয়ে লেখালেখি শুরু করে, তাতে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা ভবিষ্যতে মাথা তুললে প্রকাশ্যে চলাফেরা করতে পারে না। এ ব্যাপারে যদিও আমি নিশ্চিত, তবুও আমার মনে একটা সন্দেহের অবকাশ থেকেই যায়। এটা কতখানি সত্য কিংবা আদৌ সত্য কিনা, এ এক ভয়ঙ্কর ধারণা। আমার মাথার মধ্যে সেই যে একবার ঢুকে গেছে সেটা না পারছি কিছুতেই গ্রহণ করতে কিংবা ভুলে যেতে। হয়তো এমনও হতে পারে যে বেচারা এডওয়ার্ডকে আমি শুরু থেকে মিথ্যে সন্দেহ করে আসছি। আমি আবার এও জানি যে কোনো স্ত্রীর পক্ষে এমন চিন্তাভাবনা করাটা না জানি কি ভয়ঙ্কর। আপনার অনুমতি নিয়েই জিজ্ঞাসা করছি, আপনি কি আপনার স্বামীর কথা বলছেন? হ্যাঁ, আপনার অনুমান ঠিক মসিয়ে। আর আপনি কি তাকে সন্দেহ করছেন? কিন্তু কি ব্যাপারে ম্যাডাম?
আমি সে কথা নিজের মুখে বলতে চাই না মুসিয়ে পোয়ারো, কিন্তু আমি না বললেও আপনাদের অজানা থাকার কথা নয়, কারণ প্রায় প্রতিদিনের কাগজেই এ ধরনের ঘটনার খবর আপনারা দেখছেন। দুঃখের কথা হলো, খুন হওয়ার আগে পর্যন্ত কেউ স্বামীকে বিন্দুমাত্র সন্দেহ করতে পারে না। ভদ্রমহিলার হতাশ হওয়ার কারণটা এবার আমি উপলব্ধি করতে শুরু করলাম, কিন্তু পোয়ারোর ধৈর্য দেখে আমি অবাক না হয়ে থাকতে পারলাম না। ম্যাডাম, আপনার সন্দেহের পিছনে যে কোনো যুক্তি নেই, একেবারে ভিত্তিহীন। এসব আমরা যখন প্রমাণ করব তখন আপনি কত যে আনন্দ পাবেন তা একবার ভেবে দেখুন তো। সে কথা ঠিক, এরকম অনিয়স্ত্রতার মধ্যে ঝুলে থাকার চাইতে সত্য প্রকাশ পাওয়া অবশ্যই ভালো। ও মুসিয়ে পোয়ারো, কি করে বোঝাই আপনাকে? জানেন, আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এমন একটা সাংঘাতিক আতঙ্ক দিনরাত সর্বক্ষণ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এরকম একটা সন্দেহ কেন আপনার হলো জানতে হবে। খাওয়া দাওয়ার পরে পেটে ব্যথাজনিত অসুস্থ হয়ে পড়েছেন নিশ্চয়ই, এই তো? সে কি, আপনি জানলেন কি করে? আপনি তো গোয়েন্দা, ডাক্তার তো নন। সময় সময় গোয়েন্দাদেরও চিকিৎসকের ভূমিকা নিতে হয়, তবে তার জন্য মেডিকেল কোর্সে ভর্তি হতে হয় না। এখানে ইনটিউশন কাজ করে, এটা আবার মনস্তত্ত্বের ব্যাপার হিসেবেও ধরতে হয়। সেক্ষেত্রে মগজের ধূসর কোষগুলো মেলে ধরতে হয়। এই সব সূত্রগুলো আমি কাজে লাগালাম আপনার ক্ষেত্রে। তা আপনি কি ডাক্তার দেখিয়েছেন ম্যাডাম? তিনি কি বললেন? হ্যাঁ, দেখিয়েছি মুসিয়ে পোয়ারো। তিনি বলেছেন আমি নাকি প্রচণ্ড বদহজমে ভুগছি, কিন্তু এ কথা বললেও আমি লক্ষ্য করেছি ভেতরে ভেতরে তিনি খুবই হতভম্ব। এই রোগ নির্ণয় সম্পর্কে তিনি এখনো কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি, যা তিনি আমাকে খোলাখুলিভাবে বলতে পারছেন না। বারে বারে ওষুধ পাল্টাচ্ছেন, কিন্তু তাতে কোনো সুফলই পাওয়া যাচ্ছে না। পোয়ারো জিজ্ঞাসা করলো যে তার এই ভীতি সম্পর্কে তিনি কাউকে কিছু জানিয়েছেন কিনা। অবশ্যই নয় মুসিয়ে পোয়ারো, বললে হয়তো এই ছোট্ট শহরে 1 কান থেকে 5 কান হয়ে যেতে পারে। আবার এও ভাবলাম হয়তো ডাক্তারের অনুমানই ঠিক, সত্যি সত্যি আমি বদহজমে ভুগছি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, এডওয়ার্ড উইকেন্ডে কোথাও চলে গেলে আমি আবার সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠি। এমনকি আমার ভাগ্নি ফ্রেডাও এই ব্যাপারটা লক্ষ্য করেছে। আমার সন্দেহ যে অমূলক নয় তার আরও একটা প্রমাণ হলো গাছের আগাছা ধ্বংস করার অ্যাসিডের বোতলটা। সেটা কেনার পর থেকে একবারও ব্যবহার করা হয়নি, তাই স্বভাবতই সেটা বোতল ভর্তি অবস্থায় থাকা উচিত। বাগানের মালিও বলেছে সেটা কেনার পর থেকে একবারের জন্য ব্যবহার করা হয়নি, অথচ বোতলটা এখন অর্ধেক খালি অবস্থায় পড়ে রয়েছে। ম্যাডাম, এবার কাজের প্রসঙ্গে আসা যাক। আচ্ছা, আপনি আর আপনার স্বামী কোথায় থাকেন? পুলগারউইতে, কর্নওয়ালের একটা ছোট্ট মার্কেট টাউন এই জায়গাটা। কতদিন আছেন ওখানে? 14 বছর। বাড়িতে লোকজন বলতে আপনি আর আপনার স্বামী, কোনো ছেলে মেয়ে? না। একজন ভাগ্নি আপনার সঙ্গে থাকে, একটু আগে বললেন না? হ্যাঁ, ফ্রেডা স্ট্যান্টন, আমার স্বামীর একমাত্র বোনের মেয়ে। গত 8 বছর ধরে ফ্রেডা আমাদের কাছেই ছিল। ছিল মানে? তার মানে 1 সপ্তাহ আগে পর্যন্ত ছিল। বেশ কিছুদিন থেকে বাড়িতে সময়টা ভালো যাচ্ছিল না। জানি না ফ্রেডার কি হয়েছিল, মেয়েটা আগে কিন্তু খুবই শান্তশিষ্ট আর বেশ ভালো মেয়ে ছিল। হঠাৎ কি হলো, এহেন ভালো মেয়েটির স্বভাব চরিত্র রাতারাতি বদলে গেল। ওকে নিয়ে বাড়িতে অশান্তি সৃষ্টি হলো, বাড়ির সবার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকলো ও। আজ আর বলতে দ্বিধা নেই, এ নিয়ে ফ্রেডার সঙ্গে আবার নিত্য ঝগড়া হতো। তারপর সেই চরম অশান্তি সৃষ্টি হলো একদিন। অনেক অশ্রাব্য কথা শুনিয়ে ফ্রেডা আমাদের ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। তবে সে এই শহরেই এক এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছে, এ খবর আমার কাছে আছে। সেই থেকে আজ পর্যন্ত ফ্রেডার সঙ্গে আমার দেখা হয়নি কখনো আর। মিস্টার র্যাডলার আমাদের পরামর্শ দিয়েছেন ওকে এখন নিজের মতো করে কিছুদিন একা থাকতে দিন। মাথা ঠান্ডা হলেই ও নিজের ভুল নিজেই বুঝতে পারবে, তারপর না হয় ওকে নিয়ে কি করবেন তা স্থির করবেন। মিস্টার র্যাডিনার কে? ও, উনি একজন বন্ধু, স্রেফ ওর বন্ধু। ভারী চমৎকার যুবক সে। তার আর আপনার ভাগ্নির মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠেছিল বলে কি আপনার মনে হয়? না না, তেমন কিছু নয়। আশা করি আপনার আর আপনার স্বামীর মধ্যে এমনিতে সম্পর্ক বেশ ভালোই আছে, অশান্তি বলতে কিছুই নেই। হ্যাঁ, আমাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো, মোটামুটি আমরা শান্তিতেই আছি। আপনাদের যে অর্থ সঞ্চিত আছে তার মালিক আপনি নাকি আপনার স্বামী? যা কিছু অর্থ সবই আমার স্বামী এডওয়ার্ডের, আমার নিজের বলতে কিছুই নেই। দেখুন ম্যাডাম,
কাজের প্রসঙ্গে সময় সময় আমাদের একটু একটু নিষ্ঠুর হতে হয়, অপ্রিয় ব্যাপার নিয়ে আলোচনাও করতে হয়। আর এসবই করতে হয় কি উদ্দেশ্য নিয়ে অপরাধ করা হচ্ছে সেটা ভালো করে জানার জন্য। অতএব অপরাধ তত্ত্ব নিয়ম মেনেই বলছি, আপনার স্বামী যে আপনাকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চাইছেন, এর কি কোনো উদ্দেশ্য আপনার জানা আছে? কিংবা আপনি কোনো রকম সন্দেহ যদি করেন তাহলে খোলাখুলিভাবে আমাকে বলতেই পারেন। দেখুন মুসিয়ে পোয়ারো, আমার স্বামী পেশায় একজন ডেন্টিস্ট, ওর সহকারিণী একজন স্বর্ণকেশী যুবতী। আমার স্বামীর ইচ্ছে ওর কাছে যে মেয়ে কাজ করবে তাকে খুব চতুর ও চটপটে হতে হবে, তার পরনে থাকতে হবে সাদা পোশাক আর মাথায় চুল হবে বব করা। আমার কাছে খবর আছে এই মেয়েটির সঙ্গে এডওয়ার্ডের একটা গোপন প্রণয় পর্ব চলছে বেশ কিছুদিন ধরে, যদিও তিনি শপথ করে বলেছেন না, ওদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক গড়েই ওঠেনি। ঠিক আছে, একটু আগে আপনি বলছিলেন আপনাদের বাগানে আগাছা সাফ করার জন্য বিষাক্ত অ্যাসিড ব্যবহার করা হয়, তা সেই অ্যাসিডের বোতল কে আনিয়েছিলেন? আমার স্বামী বছরখানেক আগে। আচ্ছা, আপনার ভাগ্নি ফ্রেডার নিজের কোনো টাকার জোগান আছে? অর্থের যোগান বলতে বছরে মাত্র 50 পাউন্ড আয় করে সে। আমি হলফ করে বলতে পারি, আমি এডওয়ার্ডের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে গেলে ফ্রেডা তখন হয়তো বাসায় ফিরে আসবে। আমার স্বামীর ঘর সংসারে দেখাশোনার দায়িত্ব সব নিজের ঘাড়ে তুলে নেবে। তাহলে আপনি আপনার স্বামীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে যাবার কথা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন? মুসিয়ে পড়ো, আমার অবস্থার কথাটা একবার ভেবে দেখুন। আমি আমার স্বামীকে ছেড়ে যাবার কথা ভাবিনি, বরং বলবো আমার স্বামী আমাকে এই অপ্রিয় কাজটা আমাকে করতে বাধ্য করছেন। স্ত্রীরা তাদের স্বামীদের অত্যাচার আর বরদাস্ত করতে চায় না। এখন ন্যায় বিচার দাবি করার দিন এসেছে তাদের। ম্যাডাম, আপনার এমন স্বাধীন চেতা মানসিকতার প্রশংসা না করে থাকতে পারছি না। তবে এবার কাজের কথায় ফিরে আসা যাক। আচ্ছা, আপনি কি আজই পোলগারবিতে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, আমি এদিকে বেড়াতে এসেছিলাম। আজ সকাল 6টায় ট্রেন ছেড়েছিল, আবার আজ বিকেল 5টায় ফেরার ট্রেন ছাড়বে। আমার ব্যাপারটা আপনি ভেবে দেখবেন, এই আশা পেলে আমি তাহলে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারি। ঠিক আছে ম্যাডাম, এই মুহূর্তে আমার হাতে কোনো কাজ নেই, তাই আপনার কেসটা আমি হাতে নিলাম। আগামীকাল আমি পোলগারবিতে যাচ্ছি। আপনার বাড়িতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে ম্যাডাম। আমার পরামর্শদাতা ক্যাপ্টেন হেস্টিংসের পরিচয় হবে সেখানে আপনার দুঃসম্পর্কে কোনো ভাইয়ের ছেলে। এই পরিচয়টা দিতে আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধাই হবে না। আর আমি হব তার চিটিয়াল বিদেশি বন্ধু। আর একটা কথা বলে রাখি, আজ থেকে আপনার খাবার আপনি নিজেই তৈরি করে খাবেন, কিংবা রান্নাঘরে খাবার যখন তৈরি হবে তখন সেদিকে কড়া নজর রাখবেন। দেখবেন খাবারে যেন কোনো বিষ মেশানো না হয়। তাহলে ম্যাডাম, কাল আমাদের না যাওয়া পর্যন্ত মনে ভরসা রাখুন, সাহস হারাবেন না। পোয়ারো ভদ্রমহিলাকে এগিয়ে দিতে গেল এবং চিন্তিত মুখে ফিরে এসে চেয়ারের উপর বসে পড়ে গভীর চিন্তায় ডুবে গেল। অনেকক্ষণ পরে চিন্তার সমুদ্র থেকে ফিরে এসে সে মুখ খুলল। কি বন্ধু হেস্টিংস, এই কেসটার সম্পর্কে তোমার কি ধারণা? এটা একটা খুব নোংরা ব্যাপার বলেই আমি মনে করি। হ্যাঁ, আমিও তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। ভদ্রমহিলা তার সন্দেহের উপরে খুব জোর দিলেন। যদি সেটা সত্যি হয় তাহলে ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। কিন্তু তাই কি? মিসেস পেনগিলির অভিযোগ তার স্বামী নিজে বাগানের আগাছা সাফ করবার জন্য বিষাক্ত অ্যাসিড কিনে এনেছিলেন। যদি তার স্ত্রী চরম পেটের অসুখে ভুগতে থাকেন এবং সেই দুশ্চিন্তা যদি তার মধ্যে হিস্ট্রিয়া রোগ দেখা দেয়, তাহলে তো আর কিছু বলার থাকতে পারে না। আগুনে চর্বি পড়লে যা হয় তাই হবে। তা এতক্ষণ ভেবে তুমি কি সিদ্ধান্তে এলে? জানি না হেস্টিংস, তবে কেসটা আমার মধ্যে দারুণ আগ্রহ জাগিয়ে তুলেছে। আমার কৌতূহল যেন ক্রমশ বেড়েই চলেছে। দেখো, এই কেস গতানুগতিক বধূ হত্যার কেস। যুগে যুগে পৃথিবীর নানান প্রান্তে প্রায়ই ঘটেছে এরকম। তাই এই ধরনের কেসের হিস্ট্রি রোগের সম্ভাবনা মেনে নেওয়া যায় না। তাছাড়া মিসেস পেনগিলির সঙ্গে যতক্ষণ কথা বলেছি তখন একবারের জন্য তাকে হিস্ট্রি রোগিনী বলে মনে হয়নি আমার। আমি যদি ভুল না করে থাকি তাহলে বলবো এখানে আমরা খোঁচা দেওয়া একটা তীব্র মানসিক নাটক দেখতে পাবো। এখন বলো হেস্টিংস, স্বামীর প্রতি মিসেস পেনগিলির মনোভাব সম্পর্কে তোমার কি ধারণা? তিনি তার স্বামীকে কি চোখে দেখেন বলে তোমার মনে হয়? তার মানে স্বামীর প্রতি অনুগত্যের লড়াই চলছে তার ভয়ের সঙ্গে। তবুও সাধারণ একজন রমণী পৃথিবীর যে কোনো লোককে দোষী সাব্যস্ত করতে পারে, কিন্তু তার স্বামীকে নয়।
স্বামীর প্রতি তার বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখতে চায় সে তার জীবনের শেষ দিন পর্যন্ত। কিন্তু অন্য নারী ব্যাপারটাকে জটিল করে তোলে। হ্যাঁ, এই সব ক্ষেত্রে কোনো বিবাহিত নারী তার স্বামীর প্রতি আনুগত্য বা ভালোবাসা কিছুই বজায় রাখতে পারে না। তার সব ভাব ভালোবাসা তখন ঈর্ষায় পরিণত হয় আর আনুগত্য ঘৃণায় পর্যবসিত হয়। কিন্তু তাহলেও ভেবে দেখো হেস্টিংস, ঘৃণা আর ঈর্ষার তাড়নায় মিসেস পেনগেলির পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের সাহায্য নেবার কথা। কোনো মতে আমার কাছে তার আসার কথা নয়, কারণ ভদ্রমহিলা যতই লজ্জা বা সংকোচের ভান করুন না কেন, আমি দেখে বুঝে গেছি আসলে তিনি মনে মনে চাইছিলেন তার স্বামীর কুকীর্তি সবাই জানুক। ঠিক এই কারণে আমার মাথায় কিছুতেই ঢুকছে না কেনই বা তিনি আমাদের কাছে এলেন তার স্বামীর বিরুদ্ধে নালিশ জানাতে। তার মনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সেটা যে ভুল সেটা প্রমাণ করতে, নাকি সেটা ঠিক তা প্রমাণ করতে। এখানে এমন কিছু তথ্য আছে যা আমার অজানা তথ্য। তবে কি মিসেস পেনগেলি একজন চমৎকার অভিনেত্রী? না, তা নয়। যা যা তিনি বলে গেলেন তার মধ্যে কোনো অভিনয় ছিল না। ধরে নেওয়া যায় তিনি একেবারে খাঁটি সোনা। হ্যাঁ, আমি শপথ নিয়ে বলতে পারি তিনি একজন সাচ্চা মহিলা। আর এই কারণে এই কেসের ব্যাপারে আমার এত আগ্রহ। কথায় কথায় ইতিমধ্যে অনেক সময় নষ্ট হয়ে গেছে। দয়া করে তুমি একবার দেখবে পোলগারবিতে যাওয়ার ট্রেন ঠিক কটায় ছাড়বে? প্যাডিংটন থেকে পোলগারুইতে যাওয়ার সব থেকে ভালো ট্রেন ছাড়ে বেলা 1:50 এবং সেখানে পৌঁছয় সন্ধ্যা 7টা নাগাদ। আমাদের ভ্রমণ হলো এক উল্লেখযোগ্য ঘটনাবিহীন। স্টেশন থেকে আমরা সোজা গিয়ে উঠলাম ডাচি হোটেলে। হালকা কিছু খাবার খাওয়ার পর বড় প্রস্তাব দিল যে নৈশভোজের পর আমরা হাজির হব গিয়ে মিসেস পেনগিলের বাড়ি। সেই মতো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। অতঃপর বড় রাস্তা থেকে একটু ভেতরে পেনগিলের বাড়িটা সাধারণত একটু সেকেলে ধরনের। বড়ই এগিয়ে গিয়ে দরজার কলিং বেল টিপল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সে তখন আবার বেল টিপল, এবার সাড়া পাওয়া গেল। দরজা খুলে বেরিয়ে এলো একজন পরিচারক। তার চোখ দুটো অসম্ভব লাল দেখাচ্ছিল। তার ঘন ঘন চোখ মোছা দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে একটু আগে পর্যন্ত তার দু চোখ দিয়ে অশ্রুর বাদল নেমে গিয়েছিল। আমরা মিসেস পেনগিলির সঙ্গে দেখা করবো বলে এসেছি, ভেতরে যেতে পারি? পরিচারকটি অবাক চোখে তাকালো পোয়ারোর দিকে, বিস্ময় ভরা কণ্ঠে বলল, সে কি, আপনারা খবর পাননি তাহলে? উনি তো মারা গেছেন। 8 ঘন্টা আগে সন্ধ্যায় উনি আমাদের বাড়ি ছেড়ে চলে গেছেন। খবর শুনে আমরা তো স্তব্ধ, হতবাক। খানিকক্ষণ পরে আমিই মুখ খুললাম। তা উনি কিসে মারা গেলেন? ঠিক সময়ে ঠিক প্রশ্নই আপনি করেছেন। আমি জানতাম আমার মণিপত্নীর এই আকস্মিক মৃত্যুর পর এমন একটা প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হবে, আর উত্তর দিতে গিয়ে শেষ পর্যন্ত আমাকে মুখ খুলতেই হবে। আমি আজ এখনই আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ফিরে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু যাওয়া তো আমার আর হবে না। বাড়িতে এখন তেমন কেউ নেই, অথচ শুনেছি কবর দেওয়ার আগে মৃতদেহ ছেড়ে নড়তে নেই। তাই আমার আর এখন যাওয়া হবে না। তবে মুখ আমি নতুন করে খুলতে যাব না। আর নতুন করে মুখ খোলারই বা কি আছে বলুন? এই বাড়িতে এতদিন যা যা ঘটেছে তা কারোরই জানতে বাকি নেই। পাড়ার সবাই গোপনে কুৎসা রটাতে শুরু করেছিল অনেক আগে থেকেই। আর এখন ওর মৃত্যুর পর ওরা সবাই এই বাড়ির বদনাম করতে শুরু করবে। তারা এখন খুবই তৎপর পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। আমি জানি মিস্টার র্যাডনর যদি নিজে না লেখেন তাহলে কেউ না কেউ ঠিক হোম সেক্রেটারির চিঠি লিখে এই ব্যাপারে তাদের সন্দেহের সব কথা জানিয়ে দেবে। এবাড়ির গৃহ চিকিৎসক আমাদের মালিকের পক্ষ নিয়ে যা খুশি বলতে পারেন, কিন্তু আমি আমার নিজের চোখ দুটোকে কি করেই বা অবিশ্বাস করি বলুন? তা করলে আমার আশঙ্কা আমি মহাবিপদের ভাগিদার হয়ে যাব। ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। যিনি এই জগতের ভালো মন্দ সবকিছু দেখার জন্য আমাকে চোখ দুটো দিয়েছেন, তার সদ্ব্যবহার করতে না পারার জন্য প্রতিবাদ স্বরূপ তিনিই নিশ্চয়ই আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে নেবেন, আমাকে অন্ধ করে দেবেন। না না, আমি এই পাপের ভাগিদার হতে চাই না। সে জীবন বড় ঘৃণ্য, বড় বেদনার, বড় যন্ত্রণার। আর তাই তো আমি যা জানি তা অকপটে বলছি আপনাদের। বিশ্বাস করুন, আমি একটুও বাড়িয়ে বলছি না। যা নিজের চোখে দেখেছি, যা সত্য তাই বলছি। হ্যাঁ, আজ সকালেই তো দেখলাম এবাড়ির মনিব ডক্টর পেনিগেলি
তাক থেকে আগাছা ধ্বংস করার বিষাক্ত অ্যাসিডের বোতলটা নিজের হাতে তুলে নিচ্ছেন। কিন্তু হঠাৎ আমার চোখে চোখ পড়তে থেমে গেলেন উনি। বোতলটা তাকের ওপরে যেমন ছিল সেই অবস্থাতেই রেখে দিলেন। এর কিছু আগেই মনিব পত্নীর জন্য দইয়ের মণ্ড তৈরি করে টেবিলের ওপর রেখে এসেছিলাম তাকে খাওয়াবো বলে। আর তারপরেই তো সেই খাবার খেয়ে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। না, এরপর আর এ বাড়িতে কোনো খাবার খাওয়া তো দূরের কথা, আমি জলস্পর্শ পর্যন্ত করব না। ভয় হয় মনিব পত্নীর মতো যদি আমাকেও একই দুর্ঘটনায় পড়তে হয়। পোয়ারোকে দেখলাম পরিচারকের এই আবৃত্তি শোনার পর সে যেন কেমন গম্ভীর হয়ে গিয়েছে। একটু পরেই সে পরিচারককে জিজ্ঞাসা করলো, তোমার মনিব পত্নীর চিকিৎসা যিনি করতেন সেই ডাক্তার কোথায় থাকেন বলতে পারো? হ্যাঁ, ডাক্তার অ্যাডামস থাকেন হাই স্ট্রিটের মোড়ের মাথায়, 2 নম্বর বাড়ি। পোয়ারো চকিতে একবার আমার দিকে তাকালো। ওকে খুবই হতাশ দেখাচ্ছিল। পরিচালকটি বড্ড ভালো। আমরা জিজ্ঞাসা করতে না করতেই অনেক কিছু বলে ফেললো। মনে হয় না ও আর কিছু বলবে, এর থেকে বেশি আর কী বা বলার থাকতে পারে। হেস্টিংস, আমি কি মূর্খ, এক মূর্খ অপরাধী বলে মনে হচ্ছে নিজেকে আমার। এতদিন আমি শুধুই আমার মগজের ধূসর কোষগুলোর গর্ব করে এসেছি, নিজের বুদ্ধির বড়াই করে এসেছি। অথচ এখন আমারই বোকামোর জন্য একজনকে তার মূল্যবান জীবন অসময়ে হারাতে হলো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। মহান ঈশ্বর কি এর জন্য আমাকে ক্ষমা করবেন? আমি একটা মারাত্মক ভুল করেছিলাম। গোড়ায় তার বক্তব্য নেহাতে একটা বানানো গল্প বলে ধরে নিয়ে। যাই হোক, কথা বলতে বলতে আমরা ডক্টর অ্যাডামসের বাড়িতে এসে গেছি দেখছি। দেখা যাক উনি এখন আমাদের কি বলেন। ডক্টর অ্যাডামস গল্পের বইতে বর্ণিত ঠিক গ্রাম্য চিকিৎসকের মতোই দেখতে, লাল মুখ। তিনি আমাদের যথেষ্ট আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন। কিন্তু মিসেস পেনগেলির মৃত্যুর সম্পর্কে আমাদের সন্দেহের কথা শোনার পর তার মুখ যেন আরও লাল হয়ে উঠল। কি যা তা বলছেন? ডাহা মিথ্যে সন্দেহ। আপনাদের সন্দেহের প্রতিটি কারণ মিথ্যে। আপনারা ভেবেছেন কি? হ্যাঁ, আমি বুঝি মিস পেনিগেলের চিকিৎসা করিনি? ওর মৃত্যুর একমাত্র কারণ বদহজম, স্রেফ বদহজমের জন্য। এই শহরের মানুষগুলোর মুখে আজকাল অজগবি গল্প ছাড়া ভালো কিছু শোনাই যায় না। পরচর্চাকারীর বয়স্ক রমণীরা দুপুরের অলস মুহূর্তে একসাথে মিলিত হয়ে এই ধরনের কেচ্ছা কাহিনী নিজেদের অনুর্বর মস্তিষ্ক থেকে বার করে আর সেই মতোই রটিয়ে দেয়। ঈশ্বর জানেন কোত্থেকে এইসব গল্প কাহিনীর সূত্র খোঁজে। আসলে এদের এসব আজগুবি খবরের উৎস হল খবরের কাগজে আর সমসাময়িক পত্রপত্রিকায় প্রকাশিত সত্য মিথ্যা মেশানো কাহিনী। এরা নিজেদেরকে এক একজন তদন্তকারী পুলিশ অফিসার ঠাউরে নেয়। এ কেসেও তাদের উপর আগাছা ধ্বংস করার অ্যাসিড থেকেই ধরে নিয়েছে। বাড়ির কর্তা বুঝি ওই বিষাক্ত অ্যাসিড প্রয়োগ করে তার স্ত্রীকে হত্যা করেছেন। আমি নিজে বেশ ভালো করেই এডওয়ার্ড পেনগেলিকে জানি, যিনি তার ঠাকুমার প্রিয় কুকুরকে অবধি বিষ প্রয়োগ করতে পারেন না। কেনই বা তিনি তার স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা করতে যাবেন? আমার এই প্রশ্নে জবাব দিন। মোসে ডক্টর, আপনি বোধহয় একটা কথা জানেন না। এই বলে পরও শান্তভাবে মিসেস পেনগেলি সেদিন কি জন্য তার সঙ্গে দেখা করতে এসেছিল তার সংক্ষেপে বিবরণ দিল। সবটা শোনার পর ডক্টর অ্যাডামস যেন অত্যন্ত বিস্মিত হলেন। তার বিস্ময় ভরা 2 চোখ যেন কপালে ওঠার উপক্রম হলো। তিনি উত্তেজিত হয়ে বললেন, ঈশ্বর আমাকে শক্তি দাও। মিসেস পেনিগেলি নিশ্চয়ই পাগল হয়ে গেছিলেন তখন। তাই যদি হয় তাহলে তিনি তার সন্দেহের কথা আমাকে জানালেন না কেন? জানালে সেটাই তো সত্যিকারের কাজের কাজ হতো। তাহলে আপনি কি তার সেই ভয়টা উপহাস করে উড়িয়ে দিতে চাইছেন? না না, আদেও তা নয়। আমি আশা করি খোলা মন নিয়েই সবসময় আলোচনা করতে পারবো। পরও তার দিকে তাকিয়ে হাসল, কোনো জবাব দিল না। ডক্টর অ্যাডামসকে খুবই বিব্রত দেখাচ্ছিল। পোয়ারোর অভিযোগ তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। তার বাড়ি থেকে বেরিয়ে আসার পর পোয়ারো হাসিতে ফেটে পড়ল। শুয়োরের মতো উনি বড় একগুঁয়ে। এইসব জেদি লোকে যা বলে অনেক ক্ষেত্রে সেটা সত্যিতে পরিণত হতে দেখা গেছে। আর সেই সূত্র ধরেই বলতে হয়, উনি যখন বলেছেন যে মিসেস পেনগেলি চরম বদহজমজনিত রোগে মারা গেছেন, তখন তার এই ধারণাটাই সত্য বলে ধরে নিতে হবে। তবে ওর মনে বড় অশান্তি দেখে এলাম, এটাই আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলছে। ওর মনটা কেনই বা অশান্ত হতে যাবে? ধরে নেওয়া যায় যে উনি মিসেস পেনগেলিকে হত্যা করেননি। তাহলে কথাটা অসম্পূর্ণ রেখেই পরে চুপ করে গেল।
আমি পোয়ারো স্বভাব জানি, নিজে থেকে না বললে ওর মুখ থেকে একটা শব্দও বার করা যাবে না। তাই আমি বুদ্ধিমানের মতো কোনো কথা না বাড়িয়ে অন্য একটা তাৎক্ষণিক প্রসঙ্গে চলে গেলাম। আমাদের পরবর্তী পদক্ষেপ কি? আপাতত সরাইখানায় ফিরে যাব, তারপরে বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে লম্বা একটা ঘুম দেবো। একেবারে কাল সকালে ঘুম থেকে উঠতে চাই। কিন্তু তোমাদের ইংরেজদের শহরতলির এলাকায় সরাইখানার বিছানায় শুয়ে রাত কাটানো তো রীতিমতো একটা আতঙ্কের ব্যাপার। সস্তা হলেও সেগুলো এমনই জঘন্য যা ভাষায় বর্ণনার অযোগ্য। আর আগামীকাল কি করছো? আমাদের অবশ্যই টাউনে ফিরতে হবে এবং এই কেসের পরবর্তী অগ্রগতি দেখার জন্য অপেক্ষা করতে হবে। সে বড়ই নিরস ব্যাপার। ধরো সেখানে আর কোনো ঘটনা ঘটতেই দেখা গেল না, তখন? হ্যাঁ, ঘটবেই। আমি এই ব্যাপারে তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের বয়স্ক ডাক্তার তার খুশি মতো যত সার্টিফিকেটই দিন না কেন, তিনি শত শত মানুষের জীবকে সত্য প্রকাশ করার কাজে বাধা সৃষ্টি করতে পারবেন না এবং তার একটা বিশেষ প্রয়োজনে সোচ্চার হতেই থাকবে। এই আমি তোমাকে বলে রাখলাম। পরের দিন সকাল 11টা নাগাদ আমাদের ট্রেন শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। কিন্তু তার আগে মিস ফ্রেডা স্ট্যান্টনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করল পোয়ারো। মৃত মিসেস পেনগেলি কথায় কথায় বলেছিলেন এই ফ্রেডা মেয়েটি তার ভাগ্নি। ফ্রেডা যে বাড়িতে থাকতো সে বাড়িটা বেশ সহজেই খুঁজে পাওয়া গেল। ওর সঙ্গে ছিল লম্বাটে আর কালো রঙের এক যুবক। ফ্রেডাই যুবকটির পরিচয় করিয়ে দিল, মিস্টার জ্যাকব র্যাডনর। তবে তার পরিচয় দিতে গিয়ে সে যেন মাঝে মধ্যে ইতস্তত করছিল। মিস ফ্রেডা অত্যন্ত সুন্দরী মেয়ে, অনেকটা পুরনো কর্নওয়াল দেশীয় বাসিন্দাদের মতো। তার গাঢ় চোখ দুটির উপর চোখ পড়তেই আমি সচকিত হয়ে উঠলাম। মেয়েটির দীপ্ত চোখের চাহনি আর তার তেজস্বীয়তার পরিচয় পেয়ে আমার কেন জানি না মনে হলো যে এই মেয়েটির সঙ্গে মোকাবিলা করা খুব একটা সহজ হবে না। এ খুবই দুঃখের কথা। তুমি যা করেছো ঠিকই করেছো। পেছন থেকে র্যাডনর তাকে সমর্থন করে বলে উঠল, হ্যাঁ জ্যাকব, কিন্তু আমি তো জানি আমি বড় বদরাগী। রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না, যা মুখে আসে তাই বলে ফেলি। ভালো কি মন্দ একবার ভেবেও দেখি না। তাছাড়া আমার মামিমা যে মাথামোটা মহিলা ছিলেন, বুদ্ধিশুদ্ধি বলে কিছু ছিল না, এসব কথা আমার অজানা ছিল না। তাই ওর ওই দুর্বলতার কথা বিবেচনা করে আমার উচিত ছিল ওর কথায় কান না দিয়ে হেসে উড়িয়ে দেওয়া। দিনরাত উনি কেবলই আমার মামাকে সন্দেহ করে গেছেন। উনি নাকি ওনার খাবারে বিষ মেশাচ্ছেন, স্লো পয়জন যাকে বলেন। ওর অভিযোগ ছিল মামার দেওয়া কোনো খাবার খেলে উনি নাকি অসুস্থ হয়ে পড়তেন। কিন্তু আমি নিশ্চিত ছিলাম মামা অমন নিখুঁত কাজ কখনোই করতে পারেন না। এসবই মামিমার মিথ্যে সন্দেহের কারণ। তিনি ধরে নেন যে এভাবে চললে তিনি নাকি একদিন ঠিকই মারা যাবেন, আর হলেও তাই শেষ পর্যন্ত। আচ্ছা ম্যাডাম, আসলে কি ব্যাপারে মামিমার সঙ্গে আপনার মতবিরোধ হয়েছিল জানতে পারি? মিস ট্যাটন র্যাডনরের দিকে তাকিয়ে একটু ইতস্তত করল। যুবক র্যাডনর সঙ্গে সঙ্গে সেই ইঙ্গিতটা ধরে ফেলল। তাই সে তাড়াতাড়ি বলে উঠল, আমাকে এখনই একবার একটা জরুরি কাজে চলে যেতে হচ্ছে ফ্রেডা। আজ রাত্রে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব। তারপর সে আমাদের উদ্দেশ্যে বলল, আপনাদের কাছ থেকেও এখনকার মতো বিদায় নিচ্ছি। আমার মনে হয় আপনারাও তো স্টেশনের দিকেই যাচ্ছেন, তাই না? পরে উত্তরে জানিয়ে দিল যে হ্যাঁ, তাদের স্টেশনে যাওয়ার কথা ছিল বটে, তবে এখন তারা তাদের পরিকল্পনায় কিছু রদবদল করেছে। সে কথা শুনে র্যাডনর সেখান থেকে বিদায় নিল। অতঃপর, আপনি কি মিস্টার র্যাডনারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ? হ্যাঁ, আমার মামিমার সঙ্গে এ ব্যাপারে তো যত অশান্তি ঝগড়াঝাটি। তার মানে আপনাদের মিলনের ব্যাপারে আপনার মামিমার সম্মতি ছিল না? না, ঠিক তা নয়, কিন্তু ব্যাপার কি জানেন, উনি... হ্যাঁ বলুন, চুপ করলেন কেন? আমি যে কথাটা আপনাকে মামিমার সম্পর্কে বলতে যাচ্ছিলাম সেটা খুবই ভয়ঙ্কর শুধু নয়, একটা বিশ্রী নোংরা ব্যাপারও বটে। এখন তিনি মৃত, তাই সেই অপ্রিয় কথাটা বলতে গিয়েও থেমে যাচ্ছি। কিন্তু এখন মনে হচ্ছে আমি না বললে ব্যাপারটা আপনার একেবারেই অজানা থেকে যাবে। তাই এখন আমার আর বলতে কোনো বাধা নেই মসিয়ে পোয়ারো। শুনুন তাহলে, আমার মামিমা সম্পূর্ণভাবে জ্যাকবের মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তাই কি? হ্যাঁ, খাঁটি সত্য। কিন্তু এটা আপনার কাছে খুবই অবাস্তব বলে মনে হবে। হ্যাঁ, মনে হওয়ারই তো কথা। বিশেষ করে মামিমার বয়স যেখানে 50 ছাড়িয়ে গেছে আর জ্যাকবের এখনো 30 পেরোয়নি, সেখানে এটা বিশ্বাস করতে না পারাটাই তো স্বাভাবিক। কিন্তু এটাই সত্য, এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই। জ্যাকবের ব্যাপারে উনি যেরকম পাগলামি শুরু করেছিলেন তা কল্পনা করা যায় না।
মেনে নেওয়া যায় না। তাই আমি একদিন ওকে বলতে বাধ্য হই, তুমি মিথ্যে জ্যাকবের দিকে হাত বাড়াচ্ছ। ও আমার, শুধু আমারই, কেবল আমাকেই চায় ও, আর আমিও জ্যাকবকে ভালোবাসি। কথাটা শুনেই রাগে ওর মাথাটা জ্বলে উঠল। ওনার সেই হিংসার আগুনে পারলে যেন আমাকে তিনি পুড়িয়ে ফেলেন। তারপর থেকে উনি আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করতে শুরু করলেন এবং সময়ে অসময়ে এমন সব অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলেন যা কোনো সভ্য মানুষ সহ্য করতে পারে না। আমার পক্ষেও চুপ করে বসে থাকা সম্ভব হলো না, তাই আমিও ওকে যা তা বলে অপমান করে বসলাম একদিন। শুধু তাই নয়, এ নিয়ে জ্যাকবের সঙ্গেও আলোচনা করলাম। আমরা দুজনে তখন এক গোপন আলোচনায় বসলাম এবং এই সিদ্ধান্তে এসে পৌঁছলাম, আমার পক্ষে সবচাইতে ভালো হবে মামিমার সঙ্গ ত্যাগ করে ওই বাড়ি ছেড়ে চলে যাওয়া, অন্তত মামিমার মাথা যতদিন না ঠান্ডা হয় ততদিন পর্যন্ত। বেচারি মামিমা, তিনি কি করতে যাচ্ছেন তা বোধ হয় মামিমা জীবিত অবস্থায় একবারও বোঝবার চেষ্টা করেননি। হ্যাঁ, অবশ্যই সেরকমই হতে পারে। গোটা ব্যাপারটা আমার সামনে তুলে ধরার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাদাম ওয়াজেদ। ফ্রেডার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় নামতে একটু অবাকই হতে হলো আমাদের। র্যাডনর আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে। নিজে থেকেই র্যাডনর এগিয়ে এসে বলল, ফ্রেডা এতক্ষণ আপনাদের কি বলল আমি আন্দাজ করতে পারি। আপনারা অনুমান করে নিতে পারেন গোটা ব্যাপারটা যেমন দুর্ভাগ্যজনক তেমনি অস্বস্তিকর ছিল আমার কাছে। আমার এখন একটা কথাই আপনাদের বোঝানো দরকার, এর পিছনে আমার নিজের কোনো হাত ছিল না। আমার আর ফ্রেডার অন্তরঙ্গের প্রসঙ্গে বলতে চাই, গোড়া থেকে আমি ধরেই নিয়েছিলাম ফ্রেডা আর আমার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। মিসেস পেনিগেলি তাতে সমর্থন জানিয়ে সেটা সুদৃঢ় করে আমাদের সাহায্য করতে চান, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমি তার আসল মনোভাবটা টের পেলাম, অর্থাৎ আমি তার প্রতি আসক্ত জানতে পারলাম। তখন সমস্ত ব্যাপারটাই আমার কাছে অবাস্তব মনে হয়েছিল এবং আমি তখন একেবারেই ভেঙে পড়ি আর ভাবি ওর ওই পাগলামিটা আমি কি করে বন্ধ করব। তা আপনি মিস স্ট্যান্টনকে কবে বিয়ে করছেন? আশা করছি খুব শিগগিরই। মসিয়ে পোয়ারো, আমি এখন আপনার সঙ্গে খোলাখুলিভাবে কথা বলতে চাই। অনেক ব্যাপারে আমি ফ্রেডার চেয়ে বেশি কিছু জানি। ফ্রেডার বিশ্বাস ওর মামি নির্দোষ, কিন্তু ওর মতো আমি অতটা নিশ্চিত নই। কিন্তু একটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি যা জানি সে ব্যাপারে আমি আমার মুখ বন্ধ করে থাকব। ঘুমন্ত কুকুরদের শুয়ে থাকতে দিন। আমি চাই না আমার ভাবি স্ত্রীর মামা আর তার স্ত্রীকে হত্যা করার দায়ে ফাঁসি হয়ে যাক। এইসব কথা আমাকে বলছেন কেন? কারণ আমি আপনার নাম অনেক শুনেছি, আর আমি এও জানি আপনি একজন বিচক্ষণ ব্যক্তি। তদন্ত করে আপনি হয়তো তার বিরুদ্ধে মামলা করার কোনো সূত্র খুঁজে বার করতে পারেন। এর মধ্যে যথেষ্ট সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি ব্যাপারটা আপনি নিজেই একবার ভেবে দেখুন। এখন এসব করার কি কোনো প্রয়োজন আছে? এই কেসের যিনি কেন্দ্রবিন্দু ফ্রেডারের সেই মামিমা তো এখন মৃত। এখন তো সব ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। তাছাড়া জীবিত থাকাকালীন সময়ে তিনি যে জিনিসটা সবচেয়ে উড়িয়ে চলতেন তা হলো কেচ্ছা। এখন যদি সত্যি সত্যিই সেরকম কিছু শুরু হয় তাহলে তার আত্মা কখনোই শান্তি পাবে না। সম্ভবত আপনার কথাই ঠিক। তার মানে আপনি চান এই কেসটা আমি পুরোপুরি চাপা দিয়ে দিই, এই তো? হ্যাঁ, এটাই আমার মতলব। আমি অকপটে স্বীকার করছি, হয়তো এই ব্যাপারে আমি স্বার্থপরের মতো কথা বলছি। আমার এই দোষ আমি মাথা পেতে নিচ্ছি এই কারণেই আমাকে এখন নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে। জানেন মসিয়ে, ইতিমধ্যে আমি পোশাক তৈরি করার একটা টেলারিংয়ের শপ গড়ে তুলেছি। কেনই বা করবেন না? এ তো বেশ ভালো কথা। দেখুন মিস্টার র্যাডনার, শুধু আপনি একা নন, আমরা প্রত্যেকে অল্প বিস্তর স্বার্থপর। তবে সবার থেকে আপনাকে একটু আলাদা করে রাখছি এই কারণে যে সবাই আপনার মতো অকপটে সে কথা মুখ ফুটে বলে না। ঠিক আছে, আমি আপনার ইচ্ছে মতো ব্যাপারটা চেপে যাব। আমি আর আপনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি গুণাক্ষরও জানতে পারবে না। তবে একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, এ এমনই এক স্পর্শকাতর ব্যাপার যে এটা শেষ পর্যন্ত চাপা থাকতে পারে না। প্রকাশ একদিন পাবে ঠিকই। কেন চাপা থাকবে না? এক কান থেকে 5 কান হয়ে যাবে। এই কারণে বলছি মিস্টার র্যাডনার, আর কোনো কথা নয়। আমাদের এখন অবশ্যই ছুটতে হবে, তাহলে হয়তো ট্রেনটা ধরতে পারবো না। কেসটা সত্যি খুব আকর্ষণীয়, তাই না হেস্টিংস? ট্রেনটা ছাড়তেই পরও বলে উঠল, বেশ তো, ও কথা তুমি যত খুশি ভাবতে পারো,
কিন্তু সত্যি কথা বলতে কি জানো পরও, আমার কাছে সমস্ত ব্যাপারটাই একটা নোংরা স্তূপ ছাড়া আর কিছুই না। সব থেকে বড় কথা হচ্ছে এর মধ্যে রহস্যের কোনো নামগন্ধই নেই। এ কেস কোনো গোয়েন্দারি হতে পারে না। হ্যাঁ, তা যা বলেছ, এই একটা ব্যাপারে আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। সত্যি কথা বলতে কি, আমি নিজেও এই কেসটার মধ্যে কোনো রহস্য খুঁজে পাচ্ছি না। আমার শুধু একটা জিনিসই সন্দেহ হচ্ছে, একজন চমৎকার সম্মানিত মহিলা যে কিনা এই নোংরা ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন। আমি আবার বলছি, এটা খুবই অস্বাভাবিক। এই ব্যাপারে অস্বাভাবিক বলে কিছুই নেই, এটা সম্পূর্ণ অতি সাধারণ ব্যাপার, আর এটাই স্বাভাবিক। কেন বলছি জানো হেস্টিংস? তুমি যদি নিয়মিতভাবে এবং খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিদিনের খবরের কাগজ পড়ো, তাহলে দেখতে পাবে মাঝে মাঝে এই ধরনের অনেক ঘটনার খবর জানতে পারবে। দেখতে পাবে ওর মতোই 50 বছর বয়সী কোনো মহিলা তার স্বামীর সঙ্গে একটানা 20 বছর বিবাহিত জীবন কাটানোর পরে নিজের বয়সের থেকে অনেক কম বয়সী কোনো যুবকের প্রতি আকৃষ্ট হয়ে তার স্বামী, সংসার, এমনকি ছেলে মেয়েদের ছেড়ে বেরিয়ে গেলেন সেই তরুণ প্রেমিকটির হাত ধরে। মেয়েরা যখন তাদের যৌবনের প্রান্তভাগে এসে দাঁড়ায়, যখন তাদের যৌবন প্রায় অস্তমিত, বসন্ত একেবারে বিদায়, সে জায়গায় গ্রীষ্মের রুক্ষতা ছাপিয়ে বসেছে তাদের দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে। আগামী শীতের রুক্ষতা ঠেকাতে গিয়ে মেয়েরা সাধারণত খুবই অসহায় বোধ করে। তখন স্বভাবতই তারা কোনো যুবকের সঙ্গে অন্তরঙ্গ হতে চায়, একটু প্রেম, ভালোবাসা, রোমাঞ্চ এসবের সাথে শেষবারের মতো পাওয়ার জন্য। আর তার জন্য যদি তাদের পাগলও হয়ে যেতে হয়, তাতেও পিছু পাওয়া হয় না তারা, কারণ এইসব তারা তাদের পৌরস্বামীর কাছ থেকে পাওয়ার জন্য আশা করতে পারে না। তাই সেখানে ডক্টর পেনগেলির মতো মফস্বল শহরে এক নামী দাঁতের ডাক্তারের স্ত্রীকে যে ওই একই রোগে ধরেনি, সে সম্পর্কে তুমি নিশ্চিত হবে কি করে বলো? আর তুমি তাই মনে করো? হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে একটা ধূর্ত লোকের পক্ষে ওই রকম একটা মুহূর্তের সুযোগ নেওয়াটা কোনো অস্বাভাবিকই নয়। ডক্টর পেনগেলিকে আমি অত চতুর বা ধূর্ত বলে মনে করতে পারি না। তার বিবাহিত জীবনের ব্যর্থতা নিয়ে সারা শহরের ক্যালকেলানি আর ফিসফিসানির ব্যর্থতার কথা অজানা নয়। তবুও তা সত্ত্বেও আমি মনে করি তুমি ঠিকই বলছো। আর এখন এই দুজন সব কিছুই জানেন, র্যাডনর এবং ডক্টর পেনগেলি। আর ওরা দুজনের সমস্ত ব্যাপারটা চাপা দিতে চান। র্যাডনর যেভাবেই হোক তার মনের ইচ্ছেটা বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করছে। আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ব্যাপারটা যেন পাঁচকার না হয়। এখন বাকি রইল অন্য এক পুরুষ। আমার এখন খুব ইচ্ছে করছে এই লোকটিকে একবার চোখের দেখা দেখি। বেশ, তো তোমার মনের স্বাদ অপূর্ণই বা থাকে কেন? কোনো ইচ্ছা বা স্বাদ মানুষের মনের মধ্যে পুষে রাখতে নেই, তাতে মনের উপর চাপ পড়তে পারে। ডক্টর পেনগেলির সঙ্গে দেখা করে বলো তোমার দাঁতের ভীষণ যন্ত্রণা, তাই তার পরামর্শ নিতে এসেছো, এই কথা বললেই হবে। আমি জানি এ কেসে তোমার তো আগ্রহ কেন। তোমার ভাষাতেই বলি, এই কেসে আমার আগ্রহ তোমার একটা মন্তব্যে যথাযথভাবে যোগান দিয়েছে। তোমার মনে আছে হেস্টিংস, মিসেস পেনগেলির পরিচারিকার সাক্ষাৎকার নেওয়ার পর তুমি আমাকে বলেছিলে, তুমি লক্ষ্য করেছো পরিচারিকাটি অনেক কিছু বলে ফেলেছে, কিন্তু কোনো একজনের কথা সে বলতে চাইছে না, গোপন রাখতে চাইছে। কিন্তু কেন? আমি এসব কথা বলেছিলাম নাকি? কিন্তু আমি ভেবে অবাক হচ্ছি পরও কেনই বা তুমি ডক্টর পেনগেলির সঙ্গে দেখা করছো না? ধীরে বন্ধু, ধীরে, একটু ধৈর্য ধরো। আমি ওকে ঠিক 3টি মাস সময় দিতে চাই। তারপর আমি আমার খুশি মতো যতদিন ইচ্ছে তাকে দেখব প্রাণ ভরে আসামির কাঠ গড়ায়। আমি একবার ভেবেছিলাম পরের ভবিষ্যৎবাণী মিথ্যে বলেই প্রমাণিত হবে, এদিকে সময় বয়ে যায়। কিন্তু তবু আমাদের কার্নিশ কেসের কোনো সমাধানের লক্ষণই দেখতে পেলাম না। আরও অনেক নতুন নতুন কেসের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছি। পেনগেলি বিপর্যয়ের ঘটনার কথা প্রায় ভুলতে বসেছিলাম। মনে হয় পোয়ারো র্যাডনরের অনুরোধ মতো কেসটা চিরদিনের মতো চাপা দেওয়ার কথা ভাবছিল। ঠিক এমন সময় খবরের কাগজে একটা চমকপ্রদ খবর বেরোতে দেখে বেশ নড়ে চড়ে বসলাম। আমার টনক নড়ল। পোয়ারো সম্পর্কে আমার ভুল ভাঙল। তার ভবিষ্যৎবাণীর কথা নতুন করে আমাকে ভাবিয়ে তুলল। খবরটা ঠিক এই রকম ছিল। কবর খুঁড়ে মিসেস পেনগেলির মৃতদেহ পোস্টমর্টম করার নির্দেশ পেয়েছেন পুলিশ। কয়েকদিন পরে কার্নিশ রহস্যের খবর প্রতিটি সংবাদের শিরোনাম হয়ে দাঁড়ালো এবং আলোচনার প্রধান বস্তু হয়ে দাঁড়ালো। খবরের কাগজ থেকেই জানতে পারলাম যে বিপত্নিক ডক্টর পেনগেলি এবং তার যুবতী সেক্রেটারির খবরটা জানাজানি হতেই আরও গোলমাল বাঁধল। এর থেকে অনেকেই অনুমান করে নিতে পারে যে তার সেক্রেটারিকে বিয়ে করার জন্যই ডক্টর তার স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা করেছেন।
এ জাতীয় গুজব পৃথিবীর যে কোনো মফস্বল শহরে রটানো লোকের খুব একটা ঘাটতি হয় না। হয়তো তাদের সন্দেহ অমূলকও নয়। যাই হোক, পোস্টমর্টেম করতে গিয়ে মিসেস পেনগেলির গলিত মৃতদেহের তলপেট থেকে প্রচুর পরিমাণে আর্সেনিক পাওয়া গেল এবং তার ভিত্তিতেই পুলিশ তার স্বামী ডক্টর পেনগেলিকে গ্রেপ্তার করল এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে শেষ পর্যন্ত তাকে ফৌজদারি আদালতের কাঠগড়ায় এনে হাজির করল। মামলার শুরুতে আমি আর পোয়ারো কয়েকদিন পর আদালতে গিয়ে হাজির হলাম। প্রাথমিক শুনানির কার্যধারাও প্রত্যক্ষ করলাম। সাক্ষ্য প্রমাণের তালিকা প্রত্যাশা মতো বেশ দীর্ঘই হল। মৃত মিসেস পেনগেলির চিকিৎসক ডক্টর অ্যাডামস সাক্ষ্য দিতে গিয়ে বলল, রোগিণীর প্রচণ্ড বদহজমজনিত পাকস্থলী অপরিষ্কার থাকার দরুন আর্সেনিক বিষের প্রতিক্রিয়া লক্ষ্য করতে গিয়ে ভুল হয়ে থাকবে, কিংবা বলা যায় যে কঠিন বদহজমজনিত কোনো পেটের রোগে যদি কেউ অনেকদিন ধরে ভুগে মারা যায়, তাহলে তলপেটে তাদের যে লক্ষণ পাওয়া যায় আর্সেনিক বিষের সঙ্গে তার অনেক সাদৃশ্য থাকে। মিসেস পেনগেলির বহু পুরনো পরিচালকও এসেছিল সাক্ষ্য দিতে। সে অনেক উল্টোপাল্টা আর অবান্তর সাক্ষ্য দিল, যার মধ্যে অধিকাংশই বাতিল করে দিল আদালত। কিন্তু এখন দেখতে হবে যে কার কার সাক্ষ্য এই কেসে খুবই মূল্যবান এবং তার ভিত্তিতে অপরাধীকে বন্দি রাখা যায়, তারপর চিরদিনের জন্য জেলখানায় পাঠানো যায়। ফ্রেডা স্ট্যান্টন তার সাক্ষ্য দিতে এসে কোনো রকম রাগ না করেই বলল যে তার মামা ডক্টর পেনগেলি নিজের হাতের খাবার খেলেই তার মামিমার পেটের যন্ত্রণা শুরু হয়ে যেত। জ্যাকব র্যাডনর বললেন যে মিসেস পেনগেলি যেদিন মারা যান সেদিন ঘটনাচক্রে সে গিয়েছিল ওই বাড়িতে। ডক্টর পেনগেলি আগাছা সাফ করবার জন্য অ্যাসিডের বোতল তার নিজের রান্নাঘরে রাখতেন। এ দৃশ্য জ্যাকব দেখেছিল নিজের চোখে। মিসেস পেনগেলির খাবারের সামনের টেবিলের ওপরেই থাকত। যুবতী সেক্রেটারিকেও ডাকা হলো, কিন্তু সে শুধু কাঠগড়ায় কেঁদেই গেল, কোনো কথা বলতে পারল না। শুনানি চলতে থাকে। সেদিনের মতো আদালত থেকে বেরিয়ে রাস্তায় নামতে নামতে জ্যাকব র্যাডনরের সঙ্গে দেখা হয়ে গেল। দেখলেন তো মিস্টার র্যাডনার, শেষ পর্যন্ত আমার কথাই কেমন ঠিক হলো। চলার পথ আর মানুষের মুখ কখনো চাপা দিয়ে রাখা যায় না। একদিন না একদিন ঠিক জানাজানি হয়েই যাবে, যেমন এই কেসের ক্ষেত্রে হলো, ঠিক কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা মুসিয়ে পোয়ারো, আপনার কি মনে হয় উনি খালাস পাবেন? সেটা সময় বলে দেবে। ওর নিজের পক্ষ সমর্থন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের তথ্য প্রমাণ ওর নিজের হাতে মজুদ ছিল। আর হাতের আস্তিনের নিচে এমন কিছু লুকানো আছে, আপনারা ইংরেজরা যাকে তুরুপের তাস বলে থাকেন, যা তিনি যথাসময়ে ঠিক বার করবেন, দেখাবেন। তখন ওর নির্দোষিতা প্রমাণের বিরোধিতা কেউ করতে পারবে না। আসুন না আমাদের সঙ্গে, আসবেন না? র্যাডনর পোয়ারোর আহ্বান গ্রহণ করল। আদালতের কাছেই একটা হোটেলে উঠেছি আমরা। হোটেলের পাশেই একটি রেস্তোরাঁ ছিল। আমরা তিনজনেই সেখানে বসলাম। পোয়ারো বলল, এই ধরনের ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আর আমাদের বন্ধুটিকে বাঁচানোর কেবলমাত্র একটাই পথ আমি দেখতে পাচ্ছি মিস্টার র্যাডনার। সেটা কি? এই যে এই কাগজটায় আপনাকে সই করে দিতে হবে। এই বলে পোয়ারো তার পকেট থেকে একটা কাগজের শিট বার করল। তাতে অনেক কিছুই লেখা ছিল, কিন্তু র্যাডনরের তা জানা ছিল না। তাই সে আবার জিজ্ঞাসা করল, এটা আবার কি? একটা স্বীকারোক্তি। আপনি যে মিসেস পেনগেলিকে খুন করেছেন তার স্বীকারোক্তি। মুহূর্তের জন্য নীরব থেকে র্যাডনর শব্দ করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, আপনি নিশ্চয়ই পাগল হয়ে গেছেন। তাছাড়া আমার মোটিভই বা কি? না না বন্ধু, আমি পাগল হইনি। আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছি। আপনি বরং আমাকে বুঝতে ভুল করেছেন। হয়তো আপনি নিজেও নিজেকে ঠিকমতো বুঝে উঠতে পারেননি এখনো পর্যন্ত। আর মোটিভের কথা বলছেন, ঠিক আছে, সে মোটিভ আপনার কাজের আর পরবর্তীকালে আপনার গতিবিধির মধ্যে থেকে খুঁজে নিতে হবে। এবার আসুন সেসবে বর্ণনা দেওয়া যাক। একেবারে প্রথম থেকে শুরু করি। তখন আপনি স্বাধীনভাবে ব্যবসা করবেন বলে এসেছিলেন এখানে। ব্যবসা করতে হলে হাতে মোটা টাকার পুঁজি চাই, কিন্তু অত টাকা আপনার কোথায় তখন? এদিকে ডক্টর পেনগেলির আর্থিক সচ্ছলতার খবর পৌঁছে গেছিল আপনার কাছে। আপনার তখন মতলব কি করে পেনগেলি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া যায়। কয়েকদিন পরে ঘটনাচক্রে ডক্টর পেনগেলির ভাগ্নি মিসেস ফ্রেডা ট্যান্টনের সঙ্গে আলাপ হয়ে গেল আপনার। সৌভাগ্য লক্ষ্মী তখন আপনার উপরে বেশ ভালোভাবে ভর করে বসেছিলেন। তা না হলে দু একদিনের আলাপে আপনাকে ফ্রেডার ভালো লেগেই বা যাবে কেন? আর আপনিও তাকে ভালোবেসে ফেললেন। আপনি তখন আপনার পরিকল্পনা মাফিক সব কাজই দ্রুত সারতে চাইলেন,
দুদিনের আলাপ ও প্রেম ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে মিস্টার ফ্রেডাকে আপনি কথা দিয়ে ফেললেন তাকে বিয়ে করবেন বলে। এখন একটা মুশকিল হলো কি, ফ্রেডা মামার কাছ থেকে হাত খরচ বাবদ যে টাকা পেত তা এতই অল্প ছিল যে তার উপরে ভরসা করে আপনাদের বিয়ে করে সংসার পাতা চায় না। আপনি আপনার ব্যবসা তখনও দাঁড় করাতে পারেননি, তাই তখন আপনার প্রচুর টাকার দরকার। সোজা পথে টাকা পাওয়ার কোনো মতলব দেখতে না পেয়ে আপনার মাথায় তখন একটা বদ মতলব খেলে গেল, একটা অপরাধবোধ জন্ম নিল আপনার মাথায়। আপনি ভেবে দেখলেন পেনকলি দম্পতিকে পৃথিবী থেকে সরাতে পারলে আপনার পায়ের তলার মাটি অনেক শক্ত হয়ে যাবে। আপনি জানতেন ওদের উত্তরাধিকারিণী হিসেবে সব বিষয় সম্পত্তির অধিকারিণী হবে মিস ফ্রেডা স্ট্যান্টন। একা পেনগেলি দম্পতিকে একসঙ্গে সরানো অসম্ভব, তাই আপনি ঠিক করলেন প্রথমে মিসেস পেনগেলিকে হত্যা করবেন, তারপর সেই হত্যার দায় সুকৌশলে চাপিয়ে দেবার চেষ্টা করবেন তার স্বামী ডক্টর পেনগেলির উপরে। খাসা মতলব আপনার, এক ঢিলে দুই পাখি বধ। এমন একটা বদ মতলব আপনার মাথায় আসতে আপনি তৎপর হয়ে উঠলেন। পরিকল্পনা মাফিক মিসেস পেনগেলির সঙ্গে এমন প্রেমের অভিনয় করলেন যে তার ফলে তিনি আপনার একান্ত অনুগত, অর্থাৎ আপনার হাতের পুতুল বনে গেলেন। কথায় কথায় মিসেস পেনগেলির কাছে আপনি জানতে পেরেছিলেন ওদের বিবাহিত জীবন সুখের হয়নি। ব্যাস, এতেই আপনার সেই নিষ্ঠুর কাজের অর্ধেকটা এগিয়ে দিতে পেরেছিলেন। তাকে আপনার কৃতদাসীতে পরিণত করতে খুব বেশি সময় লাগলো না। আপনি আপনার নকল প্রেমের শেষ খেলাটা চটপট সেরে ফেললেন। আপনি অত্যন্ত কৌশলে মিসেস পেনগেলির মনে এই বিশ্বাস জাগিয়ে তুললেন যে তার স্বামী তার খাবারে ধীরে ধীরে বিষ মিশিয়ে তাকে হত্যা করতে চাইছেন, কিন্তু ওর খাবারে বিষ মেশাবেই না বা কি করে? আপনার মতো চতুর সুযোগ সন্ধানী লোকের কোনো সুযোগ করে নিতে খুব একটা অসুবিধায় পড়তে হয় না। আর সেই সুযোগটা এসে গেল আপনার প্রেমিকা মিস স্ট্যান্টনের প্রতি। আপনি ফ্রেডার সঙ্গে মেলামেশা করার সূত্রে প্রায়শই ওদের বাড়ি যেতেন। সুযোগ পেলেই মিসেস পেনগেলির খাবারে আর্সেনিক বিষটা মিশিয়ে দিতেন, যা তার শরীরে স্লো পয়জনের কাজ করেছে। কিন্তু ডক্টর পেনগেলি উইকেন্ডে বাইরে কোথাও গেলে আপনি এই কাজটা করতেন না। বিষ মেশানো খাবার খাওয়ার পর থেকে মিসেস পেনগেলি ক্রমশ অসুস্থ হয়ে পড়তে থাকলেন। আপনি আগেই তার কানে কুমন্ত্রণা দিয়েছিলেন ওর স্বামী ওর খাবারে বিষ মেশাচ্ছে। এতে মিস পেনগেলির মনে ভয়ঙ্কর সন্দেহ দেখা দিল ওর স্বামীর সম্পর্কে। উনি তখন ওর ভাগ্নি ফ্রেডার সঙ্গে এই বিষয়ে আলোচনা করলেন। উনি যে প্রতিবেশিনী মহিলাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আপনার নিজের তখন একটা অসুবিধা ছিল, একদিকে যুবতী প্রেমিকা ফ্রেডা, অন্যদিকে বিগত যৌবনা মিসেস পেনগেলি। একই সঙ্গে আলাদা আলাদাভাবে দুটি নারীর সঙ্গে প্রেম খেলা চালিয়ে যাওয়া। কিন্তু আপনি অতি ধুরন্ধর লোক, তাই এমনভাবে মিসেস পেনগেলির সঙ্গে প্রেমের অভিনয় করতেন যাতে ফ্রেডার মনে সন্দেহ না জাগে যে আপনি ভালোবাসার নামে তাকে ঠকাচ্ছেন। আসলে আপনি ঘায়েল করতে চেয়েছিলেন তার মামিকে। ফ্রেডাকে এমনভাবে আপনি হাত করলেন এবং তার মগজ ধোলাই করলেন যে এর ফলে সে একেবারের জন্য তার মামিকে প্রেমের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতে পারল না। কিন্তু মিসেস পেনগেলির মধ্যে হঠাৎ খটকা লাগলো, তিনি বোধহয় এই বিষ প্রয়োগের ব্যাপারে একা মোকাবিলা করতে পারবেন না, এর ফলে মৃত্যুর অনিবার্য। তাই তিনি নিজে মনস্থির করে ফেলেন আপনাকে কিছু না বলে আমার কাছে আসতে পরামর্শ করবার জন্য। তিনি এতটুকু লজ্জিত না হয়ে আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তার স্বামী তাকে খুন করার উদ্দেশ্য নিয়ে তার খাবারে বিষ মেশাচ্ছেন। এ সম্পর্কে নিঃসন্দেহ হলে তিনি তার স্বামীর সংসার সব ত্যাগ করে আপনার হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাবেন, এরকম একটা সিদ্ধান্ত তিনি আগেই নিয়ে ফেলেছিলেন। কিন্তু ওর এই সিদ্ধান্ত আপনার কাছে আশীর্বাদ না হয়ে বরং অভিশাপ বলে মনে হলো। তাই আপনার কাছে একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়ালো, কারণ সত্যিই তো আপনি ওকে ভালোবাসেননি। তাছাড়া হয়তো কোনো একটা অসতর্ক মুহূর্তে মিসেস পেনগেলি মুখ ফুসকে বলে ফেলেছিলেন আপনাকে তিনি আমার সাহায্য নিতে যাচ্ছেন। আপনি চাইলেন না আপনাদের মধ্যে একজন গোয়েন্দা নাক গলাক। আপনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিলেন আর দেরি করা চলবে না, এখনই মিসেস পেনগেলিকে সরাতে হবে। তখন একটা সুবর্ণ সুযোগ এসে গেল আপনাদের সামনে। ডক্টর পেনগেলি যখন তার স্ত্রীর জন্য খাবার তৈরি করছিলেন আপনি ওদের বাড়িতে হাজির ছিলেন। ডক্টর পেনগেলি খাবারের পাত্রটা টেবিলের উপর রেখে রান্নাঘরে ফিরে গেলে আপনি তাড়াতাড়ি করে সবার লক্ষ্যে সেই খাবারে এত বেশি পরিমাণ আর্সেনিক বিষ মিশিয়ে দিলেন যে এর ফলে মিসেস পেনগেলি আপনার বাসনা মতো সেদিনই মারা গেলেন। আপনি ভাবলেন আপনার খেলা বুঝি শেষ, কিন্তু আমার খেলা ঠিক তখন থেকেই শুরু, যাকে বলে খেলা শেষের খেলা। আমি যে কত বড় গোয়েন্দা, আমার যে কত লম্বা হাত, আমি যে আপনার থেকেও চতুর, এসব খবর বোধহয় আপনার জানা ছিল না। যাই হোক, তার প্রমাণ তো এখন পেলেন।
এবার বলুন মিস্টার র্যাডনার, এতক্ষণ আমি যা যা বলে গেলাম সেগুলো মিসেস পেনগেলিকে আর্সেনিক বিষ খাইয়ে হত্যা করবার পিছনে আপনার মোটিভ হিসেবে কাজ করেছে কিনা? র্যাডনরের মুখটা ভয়ঙ্কর আতঙ্কে সাদা কাগজের মতো ফ্যাকাশে দেখাচ্ছিল। দেখে মনে হবে এই মুহূর্তে তার সারা দেহ থেকে কেউ যেন রক্ত শুষে বার করে নিয়েছে, কিন্তু তবুও সে শেষবারের মতো চেষ্টার কোনো ত্রুটি রাখল না। আপনার কথাগুলোর মধ্যে যথেষ্ট কৌতূহল আছে আর উদ্ভাবনী দক্ষতাও আছে, কিন্তু এত সব কথা আপনি আমাকে বলতে গেলেন কেন? কারণ শুনুন তাহলে মশিয়ে, এখানে আমি আইনে প্রতিনিধিত্ব করছি না, করছি মিসেস পেনগেলির। তার দোহাই দিয়ে আমি আপনাকে পালাবার একটা সুযোগ দিচ্ছি। এই কাগজটা সই করার পরে আপনাকে 24 ঘন্টা সময় দেব। এই সময়ের মধ্যে পুলিশের নজর এড়িয়ে যে কোনো নিরাপদ স্থানে চলে যেতে পারেন। আর এখন থেকে ঠিক 24 ঘন্টা পরে আপনার সই করা কাগজটা পুলিশের হাতে তুলে দেবো, বুঝলেন? আপনি আমার বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারবেন না। পারবো না আমি বলছেন? আমি এরকুল পোয়ারো। জানালার বাইরে একবার তাকিয়ে দেখুন মশিয়ে, রাস্তায় দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদের হুকুম করা আছে কোনোভাবে যেন তারা আপনাকে তাদের দৃষ্টির বাইরে চলে যেতে না দেয়। র্যাডনর উঠে গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। আর দেরি করবেন না মশিয়ে, চটপট সই করে ফেলুন। এ আপনার সবচেয়ে ভালো সুযোগ। এরকম সুযোগ মানুষের দুঃসময় মাত্র একবারই আসে, তাই হেলায় সেটা হারাবেন না। এই কাগজটা সই করে দেবার পর কি নিশ্চয়তা আছে যে আপনি? সেটা বিশ্বাসের ব্যাপার। এরকম বড় কথার দাম অনেক, কোনো প্রতিশ্রুতির দরকার হয় না। তা কি ঠিক করলেন? সই করবেন? করবেন বলছেন? এই তো লক্ষ্মী ছেলের মতো কাজ করলেন। কাগজটা সই করিয়ে নেওয়ার পর পরও আমার দিকে তাকালো। হেস্টিংস, দয়া করে জানলার বাঁ দিকের খড়গড়িটা অর্ধেক টেনে দাঁড়িয়ে থাকো। মিস্টার র্যাডনারকে উত্ত্যক্ত না করে ছেড়ে দেওয়ার এটা একটা সংকেত। ফ্যাকাশে মুখে বিড়বিড় করতে করতে র্যাডনর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। পোয়ারো ধীর শান্তভাবে মাথা নেড়ে তাকে বিদায় জানালো। ভীরু কাপুরুষ, এটা আমি সবসময় মনে করি। এইসব ভীরু লোকেদের অবস্থা এরকমই হয়ে থাকে, পালাবার পথ পায় না তারা। অপরাধীর প্রতি এরকম করুণা দেখানো, পোয়ারোর এই কাজটা আমি কিছুতেই সমর্থন করতে পারছিলাম না। ক্রুদ্ধ হয়ে বললাম, পোয়ারো, আমার কি মনে হচ্ছে জানো, তুমি যেন অপরাধীর ভঙ্গিমায় অভিনয় করলে। তুমি সবসময় ভাবপ্রবণতার বিরুদ্ধে উপদেশ দিয়ে থাকো, কিন্তু এখানে তুমি কি করলে? একজন বিপজ্জনক অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করলে। না বন্ধু, এটা কোনো ভাবাবেগের ব্যাপার নয়, এটা আমার কাজেরই একটা অঙ্গবিশেষ। তুমি বুঝতে পারছো না কেন? ওর বিরুদ্ধে আমরা এখনো কোনো প্রমাণ সংগ্রহ করতে পারিনি। তুমি কি চাও আমি উঠে দাঁড়িয়ে 12 জন অবিচলিত কর্নিশ সম্প্রদায়ের লোককে চিৎকার করে বলি, আমি এরকুল পরও আমি সব জানি, আর তারা আমার এই পাগলের প্রলাপ শুনে হাসবে? আমি যা করেছি তা ঠিক, কেবল ভয় দেখে স্বীকারোক্তি সই করিয়ে নেওয়াটা একটা বড় সুযোগ। রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই দুজন লোক এক্ষেত্রে খুবই কাজে দিয়েছে। হেস্টিংস, জানলায় খড়গড়িটা আবার নামিয়ে দেবে। তুমি যেন মনে করো না ওটা তুলেছি সংকেত চিহ্ন হিসেবে। আরে এটাও র্যাডনারকে ভয় দেখানো একটা ছুতো মাত্র, এই আমার কাজের অঙ্গ। সত্যি সত্যি বাইরে আমাদের কেউ দাঁড়িয়ে আছে বলে তুমি কি ভেবেছ? না, ওরা আমাদের পরিচিত কেউ নয়। ঠিক আছে ঠিক আছে, আমাদের এখন কথা রাখতেই হবে। আমি তাকে 24 ঘন্টা সময় দিয়েছি, তাই না? বেচারা ডক্টর পেনগেলেই বড় বেশি সময় ধরে তাকে দুর্ভোগ পোয়াতে হলো। এই কষ্টটুকুর প্রাপ্যও ছিল। মনে রাখো, উনি ওর স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন। তুমি তো জানো বন্ধু, পারিবারিক জীবনে আমি খুব কঠোর, কাউকে একটুও বাঁচাল হতে দিই না। এখন 24 ঘন্টার অপেক্ষা, আর তারপর স্কটল্যান্ড ইয়ার্ডের উপর আমার অগাধ বিশ্বাস আছে। তারা ওর নাগাল ঠিকই পাবে, তুমি দেখে নিও, তারা ওর নাগাল ঠিকই পাবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।